আসসালামু আলাইকুম। আমরা আজকে ফার্মাকোলজি আইটেম নাম্বার 2 নিয়ে পড়বো। আইটেম নাম্বার 2 এর টপিক সোর্স অফ ড্রাগস অ্যান্ড ডোজেস ফর্মুলেশন। তো ড্রাগের সোর্সগুলো কী আছে? ড্রাগের সোর্স কিছু ন্যাচারাল সোর্স আছে, কিছু ল্যাবরেটরি সোর্স আছে, তাই না? তো ন্যাচারাল সোর্সগুলো আমরা পাই প্ল্যান্ট থেকে পাই, অ্যানিমাল থেকে পাই, মিনারেল থেকে পাই, মাইক্রো অর্গানিজম, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থেকে পাই। ল্যাবরেটরি সোর্সগুলো 3 ধরনের সাধারণত: সিনথেটিক, সেমি সিনথেটিক আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, প্ল্যান্ট সোর্স থেকে আমরা প্ল্যান্ট সোর্স থেকে আমরা কী ধরনের ড্রাগ পাই? একটা অ্যালকালয়েড ধরনের ড্রাগ পাই, গ্লাইস গ্লাইকোসাইডস পাই, অ্যালকালয়েড পাই, গ্লাইকোসাইডস পাই, অয়েলস পাই, কিছু গাম এবং মিউসিলেস পাই, ট্যানিনস পাই আর কার্বোহাইড্রেট পাই। অ্যালকালয়েডের উদাহরণ কি? অ্যাট্রোপিন, মরফিন, কুইনাইন, এগুলো হচ্ছে অ্যালকালয়েডের উদাহরণ। গ্লাইকোসাইডসের উদাহরণ যেমন ডিগক্সিন, ডিজিটক্সিন, এগুলো। অয়েলসের কিছু উদাহরণ আছে যেমন অলিভ অয়েল, ক্লোভ অয়েল ইত্যাদি। গাম এবং মিউসিলেজের মধ্যে আছে গাম একাইকা, টেনিনসের মধ্যে আছে টেনিক অ্যাসিড, কার্বোহাইড্রেটের মধ্যে আছে সুক্রোজ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ। এখন এই যে আমরা পড়লাম অ্যালকালয়েড এবং গ্লাইকোসাইডস। হ্যাঁ, অ্যালকালয়েডস এবং গ্লাইকোসাইডস বলতে কী বুঝি এবং তাদের মধ্যে পার্থক্য কী? অ্যালকালয়েডস কারা আর গ্লাইকোসাইডস কারা? অ্যালকালয়েড থেকে বোঝা যাচ্ছে যে এরা অ্যালকালয়েড বা অ্যালকালি মেটাল, অ্যালকালি সাবস্টেন্স, মানে হচ্ছে এরা ক্ষারীয়। তো অ্যালকালয়েডস আর গ্লাইকোসাইডসের মধ্যে পার্থক্যে আমরা ডেফিনেশনের ক্ষেত্রে পার্থক্য দেখব যে অ্যালকালয়েডস কারা। অ্যালকালয়েডস হচ্ছে বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড। এটা অবশ্যই একটা বেস হবে এবং সেখানে নাইট্রোজেনের কম্পাউন্ড থাকবে অফ প্ল্যান্ট অরিজিন, অবশ্যই প্ল্যান্ট থেকে আসবে, এবং প্রডিউস সল্ট হোয়েন কম্বাইন্স উইথ অ্যাসিড। আমরা বুঝতে পারছি যে এটা একটা বেস, যেহেতু বেস মানে ক্ষার, তাহলে অবশ্যই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কী হয়? লবণ পানি তৈরি হয়। তাহলে ডেফিনেশনটা কী দাঁড়ালো? অ্যালকালয়েডস আর দ্য বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড অফ প্ল্যান্ট অরিজিন অ্যান্ড প্রডিউস সল্ট হোয়েন কম্বাইন্স উইথ অ্যাসিড। আর গ্লাইকোসাইডসটা কি? গ্লাইকোসাইডস হচ্ছে আর কন্ডেনসেশন প্রোডাক্ট অফ সুগার উইথ ভেরিয়াস কাইন্ডস অফ অর্গানিক হাইড্রক্সিল কম্পাউন্ড। তার মানে বোঝায় এটা হচ্ছে সুগারের একটা কন্ডেনসেশন। সুগারকে ঘন করলে যেরকম হয়, সে কন্ডেনসেশন একটা পার্ট, সেই সাথে ভেরিয়াস কাইন্ডস অফ অর্গানিক হাইড্রক্সিল কম্পাউন্ড, সেই সাথে বিভিন্ন ধরনের হাইড্রক্সিল কম্পাউন্ড এখানে থাকবে। তাহলে গ্লাইকোসাইডস আমরা বুঝতে পারছি একটা সুগার পার্ট থাকবে, একটা নন সুগার পার্ট থাকবে। তাহলে গ্লাইকোসাইডের ডেফিনেশনটা কী দাঁড়ালো? দ্য গ্লাইকোসাইডস আর কন্ডেনসেশন প্রোডাক্ট অফ সুগার উইথ ভেরিয়াস কাইন্ডস অফ অর্গানিক হাইড্রক্সিল কম্পাউন্ড। আচ্ছা, অ্যালকালয়েডসের কম্পোজিশন কী? মানে আমরা অ্যালকালয়েডসে আমরা কী পাই? অ্যালকালয়েডসে আমরা সুগার এবং নন সুগার পার্ট পাই না, কিন্তু গ্লাইকোসাইডসে সুগার পার্ট আছে, নন সুগার পার্ট আছে। এবং সুগার পার্ট আর নন সুগার পার্টের কাজ কিন্তু আলাদা। সুগার পার্ট হচ্ছে অ্যাবজর্পশন ও গ্লাইকোসাইডসে হেল্প করে, গ্লাইকোসাইডসটা অ্যাবজর্ব হতে হেল্প হয়। আর যে হচ্ছে নন সুগার পার্টটা যেটা, সেটা হচ্ছে গ্লাইকোসাইডসের অ্যাকশানে হেল্প করে, মানে কাজ করতে হেল্প করে। আচ্ছা, অ্যালকালয়েড অবশ্যই যেহেতু একটা ক্ষারীয় পদার্থ, তাহলে এ হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, দিয়ে লবণ তৈরি করবে। আর গ্লাইকোসাইড যেটা, সেটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না, যার ফলে লবণও উৎপন্ন হবে না। আচ্ছা, তো অ্যালকালয়েডসের এক্সাম্পল কারা? অ্যাট্রোপিন, মরফিন, যাদের সাথে শেষে INE থাকে তারা সাধারণত অ্যালকালয়েডস হয়। আর গ্লাইকোসাইড যাদের শেষে IN থাকে, যেমন ডিগক্সিন, ডিজিটক্সিন ইত্যাদি। তো অ্যালকালয়েডস এবং গ্লাইকোসাইডস বোথ আর সলিবল ইন অর্গানিক সলভেন্ট। এরা অর্গানিক সলভেন্টের মধ্যে এরা দ্রবণীয়, যেমন ইথানল, এটা অর্গানিক সলভেন্ট। এই অর্গানিক সলভেন্টের মধ্যে অ্যালকালয়েডস, গ্লাইকোসাইডস উভয় দ্রবণীয়, এবং অ্যালকালয়েড, গ্লাইকোসাইডস কেউই পানির মধ্যে দ্রবীভূত হয় না, ইনসলেবল ইন ওয়াটার। কিন্তু অ্যালকালয়েডসের আবার একটা আছে, সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আছে। অ্যালকালয়েডটা যদি ক্ষারে নিজে যেহেতু ক্ষার, অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে লবণ তৈরি করবে, ওই লবণটা আবার পানির সাথে দ্রবীভূত হতে পারবে। আচ্ছা, এরপরে আমরা দেখব এক্সাম্পলস অফ অ্যালকালয়েডসের কিছু এক্সাম্পল, 3টা এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাট্রোপা বেলাডোনা নামক গাছ থেকে বেলাডোনা অ্যালকালয়েড পাওয়া যায়, যেখান থেকে আমরা যে ড্রাগটা তৈরি করি সেটা হচ্ছে অ্যাট্রোপিন। এরপরে প্যাপাভার সমনিফারাম উদ্ভিদ থেকে আমরা অপিয়াম অ্যালকালয়েড পাই, যেটা থেকে মরফিন তৈরি করা হয়। এবং সিনকোনা ট্রি থেকে সিনকোনা অ্যালকালয়েড তৈরি করা হয়, সিনকোনা অ্যালকালয়েড পাওয়া যায়, যেটা থেকে আমরা তৈরি করি কুইনাইন। তো অনেকে সিনকোনা এটাকে আবার উচ্চারণ করে চিনচোনা। হ্যাঁ, চিনচোনা। তো আসলে এটা চিনচোনা না, এটা হচ্ছে সিনকোনা অ্যালকালয়েড। তাহলে অ্যালকালয়েড 3 ধরনের, এখানে হচ্ছে একটা বেলাডোনা অ্যালকালয়েড, একটা হচ্ছে অপিয়াম অ্যালকালয়েড, একটা সিনকোনা অ্যালকালয়েড। তো বেলাডোনা অ্যালকালয়েড থেকে অ্যাট্রোপিন তৈরি হয়, অপিয়াম অ্যালকালয়েড থেকে মরফিন তৈরি হয়, আর সিনকোনা অ্যালকালয়েড থেকে কুইনাইন তৈরি হয়। আচ্ছা, অয়েল জিনিসটা কি? অয়েল হচ্ছে ফ্যাটি অ্যাসিড
ফ্যাটকে ভাঙলে কী পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড, তাই না? ফ্যাটি অ্যাসিড যদি লিকুইড ফর্মে থাকে সেটা হচ্ছে অয়েল, আর যদি কঠিন ফর্মে থাকে সেটা মোম, তাই না? তো ফ্যাটি অ্যাসিড যদি লিকুইড ফর্মে থাকে সেটা হচ্ছে অয়েল। অয়েলে এটা দুইটা ফ্যাটি অ্যাসিড ইন লিকুইড ফর্মস ইজ কল্ড অয়েল। এটা দুইটা টাইপ, দুই ধরনের আছে। একটা হচ্ছে ফিক্সড অয়েল, কিছু আছে ভোলাটাইল অয়েল। ফিক্সড অয়েল কারা? যারা হিটের সংস্পর্শে আসলে কি হয় না, হিটের সংস্পর্শে আসলে ডিসিপেটেড হয়ে যায় না, ভেঙে যায় না, তারা হচ্ছে ফিক্সড অয়েল। আর ভোলাটাইল অয়েল কারা? যারা হচ্ছে হিটের সংস্পর্শে আসলে এক্সপোজড হলে ইভাপোর হয়ে যায়, মানে বাষ্প হয়ে যায়, তারা হচ্ছে ভোলাটাইল অয়েল বা এসেনশিয়াল অয়েল। আচ্ছা, ফিক্সড অয়েল সম্পর্কে আমরা পড়ি। ইট ইজ এ মিক্সচার অফ গ্লিসারল অ্যাস্টার্স অফ অ্যালিফ্যাটিক অ্যাসিড। অ্যালিফ্যাটিক অ্যাসিডের গ্লিসারল অ্যাস্টারের মিক্সচারকে বলা হয় ফিক্সড অয়েল। তাহলে অ্যালিফ্যাটিক অ্যাসিডের গ্লিসারল অ্যাস্টারের মিক্সচার হচ্ছে ফিক্সড অয়েল। তো ফিক্সড অয়েলের অবশ্যই একটা ফুড ভ্যালু থাকবে, ইউজুয়ালি হ্যাভ ফুড ভ্যালুস, বাট নট ডিসিপিয়েটেড বাই হিট। এটা হিট দিয়ে ডিসিপিয়েটেড হয় না। উদাহরণ অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি। আর ভোলাটাইল অয়েল বা এসেনশিয়াল অয়েল কারা? ইট এভাপোরেটস হোয়েন এক্সপোজ টু হিট। যারা হিটের সংস্পর্শে আসলে এভাপোরেট হয়ে যায়, বাষ্প হয়ে যায়, তারা হচ্ছে ভোলাটাইল অয়েল। ভোলাটাইল অয়েলের উদাহরণ কি বা এসেনশিয়াল অয়েলের উদাহরণ হচ্ছে ক্লোভ অয়েল, পেপারমিন্ট অয়েল, আর হচ্ছে উইন্টার গ্রিন অয়েল। ক্লোভ অয়েল এবং উইন্টার গ্রিন অয়েল এই দুটো হচ্ছে লোকাল ইউজ, এদের লোকাল ইউজ আছে, মানে লোকালি কোনো জায়গায়, যেমন হাতে বা পায়ে কোনো জায়গায় ব্যথা হলে সেখানে আমরা ইউজ করি। লোকাল ইউজ আর সিস্টেমিক ইউজ দুটো কিন্তু দুই রকম। সিস্টেমিক মানে পুরো বডিতেই কাজ করবে, সিস্টেমিক সার্কুলেশন মাধ্যমে পুরো বডিতে কাজ করবে। লোকাল ইউজ মানে যে কোনো এক জায়গায়, পায়ে ব্যথা পায়ে কাজ করবে, হাতে ব্যথা হাতে কাজ করবে। তো আমরা ক্লোভ অয়েল এবং উইন্টার গ্রিন অয়েল এই দুটা সাধারণত পেন রিলিফের জন্য, আমরা পেন রিলিফের জন্য লোকাল ইউজ করি। আর পেপারমিন্ট অয়েল আমরা অনেক সময় দেখি যে মিন্ট ফ্লেভার বলে না, মিন্ট ফ্লেভার আছে এই চকলেটে, মিন্ট ফ্লেভার আছে। তো এই পেপারমিন্ট অয়েল থেকে এই ফ্লেভারটা তৈরি করা হয়, ফ্লেভার তৈরি করা হয়। আর পেপারমিন্ট অয়েল অনেক সময় সলভেন্ট হিসেবে ইউজ হয়, দ্রাবক হিসেবে ইউজ হয়। এবং আরেকটা এরপরে আমরা দেখব গাম এবং মিউসিলেজ। এটা একটা প্ল্যান্ট সোর্স। গাম এবং মিউসিলেজ এটা আমরা জানি উদ্ভিদের কিছু বর্জ্য পদার্থ আছে বা নিঃসৃত পদার্থ আছে, সিক্রেটরি পদার্থ। যেমন আমরা এটা ইন্টারে পড়ছিলাম, বোটানিতে প্রথম অধ্যায় ছিল। রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, উদ্দই তেল, খনিজ ক্রিস্টাল, তাই না? তো তো এরকমই হচ্ছে গাম এবং মিউসিলেজ, এটা একটা নিশ্চিত পদার্থ বা সিক্রেটরি পদার্থ উদ্ভিদের, আর ট্যানিনও একটা সিক্রেটরি পদার্থ। তাহলে গাম এবং মিউসিলেজ এটার ডেফিনেশনটা কি? ইট ইজ এ সিক্রেটরি হাইড্রোকলয়েডাল প্রোডাক্ট। হাইড্রোকলয়েডাল পার্ট মানে হাইড্রো পার্ট থাকবে, পানি থাকবে, কলয়েডাল পার্ট থাকবে মানে প্রোটিনের কিছু পার্ট থাকবে। হাইড্রোকলয়েডাল প্রোডাক্ট অফ প্ল্যান্ট অরিজিন। তাহলে এটা হচ্ছে পলিস্যাকারাইড ইন নেচার। আমরা জানি উদ্ভিদের সঞ্চিত খাবার কি? উদ্ভিদের সঞ্চিত খাবার হচ্ছে স্টার্চ। তো যেহেতু উদ্ভিদের শরীর থেকে বের হয়ে আসে, তাহলে স্টার্চটাই সাধারণত বের হয়ে আসবে। আর উদ্ভিদের গাঠনিক উপাদান হচ্ছে কি? সেলুলোজ, যেটাও একটা পলিস্যাকারাইড। তো এটা পলিস্যাকারাইড হবে। তো উদ্ভিদের শরীর থেকে বের হয়ে আসছে, এই জন্য এটা সিক্রেটরি হাইড্রোকলয়েডাল প্রোডাক্ট অফ প্ল্যান্ট অরিজিন, যেটা পলিস্যাকারাইড নেচার। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যাগার এবং সাইলিয়াম সিড। অ্যাগার এবং সাইলিয়াম সিড। সাইলিয়াম সিড আর অ্যাগার এটা কী কাজে ব্যবহার হয়? এটা হচ্ছে ল্যাক্সেটিভ অ্যাকশন, মানে কারো কনস্টিপেশন হয়েছে, পায়খানা হচ্ছে না, তখন পায়খানাটা নরম করার জন্য হচ্ছে ল্যাক্সেটিভ অ্যাকশন, মানে অ্যাগার এবং সাইলিয়াম খেলে পায়খানা সহজ হবে আর কি, মানে কনস্টিপেশনটা প্রিভেন্ট হবে। গাম একাইকার কাজ কি? কিছু গাম একাইকা হচ্ছে এটা হচ্ছে ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। আবার অনেক সময় এটা বাইন্ডিং এজেন্ট হিসেবেও কাজ করে। ওষুধ ভঙ্গুর, ওই ওষুধকে হচ্ছে জোড়া লাগাই একটা ট্যাবলেট তৈরি করে আর কি। তো বাইন্ডার হিসেবে কাজ করে বা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। সে সাথে হচ্ছে এটা ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, কোনো কিছুকে ইমালসিফাই করতে হবে। ইমালসিফিকেশন মানে কি? একটা ফ্যাট জাতীয় একটা কণা, একটা বড় ফ্যাটকে ভেঙে 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 টুকরায় পরিণত, ছোটো ছোটো টুকরায় পরিণত হচ্ছে ইমালসিফিকেশন। তো এটা ইমালসিফিকেশন এজেন্ট হিসেবে কাজ করে। আবার এটা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যদি স্কিন এবং মিউকাস মেমব্রেনে ইরিটেশন হয়, তখন সেটা ইউজ টু সুথ দ্য ইরিটেড স্কিন এবং মিউকাস মেমব্রেন। এটা ইরিটেড স্কিন এবং মিউকাস মেমব্রেন সারানোর জন্য ব্যবহৃত হয়, মানে অনেকটা ইনফ্লামেশন কমায় এই টাইপের। তো গাম একাইকা যেটা, সেটা ইউজড অ্যাজ ইমালসিফাইং এজেন্ট অ্যান্ড অলসো ইউজ টু সুথ দ্য ইরিটেড স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। আচ্ছা, ট্র্যাগাক্যান্থ আরেকটা হচ্ছে গাম এবং মিউসিলেজ, আরেক ধরনের গাম এবং মিউসিলেজ হচ্ছে ট্র্যাগাক্যান্থ। এটা ইউজ করা হয় অ্যাডহেসিভ এজেন্ট হিসেবে এবং ইমালসিফাইং এজেন্ট হিসেবেও কাজ করে। ইমালসিফাইং এজেন্ট কার জন্য? অয়েল এবং রেসিন এবং সাসপেন্ডিং এজেন্ট ইন মিক্সচার।
অয়েল রেজিন এবং সাসপেন্ডিং এজেন্ট ইন মিক্সচারের মধ্যে সাসপেন্ডিং এজেন্ট হিসেবে এটা কাজ করে, অয়েল এবং রেজিনের মধ্যে সাসপেন্ডিং এজেন্ট হিসেবে এবং ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, এবং একই সাথে এটা অ্যাডহেসিভ এজেন্ট হিসেবে কাজ হয়। তাহলে গাম এবং মিউসিলেজ কে আছে, অ্যাগার এবং সাইলিয়াম সিড ল্যাক্সেটিভ ইউজ আছে। গাম একাইকা, এটা হচ্ছে ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। তারপর স্কিন এবং মিউকাস মেমব্রেন যদি ইরিটেশন হয় তাহলে সেটা ঠিক করতে ব্যবহৃত হয়। ট্রেগাক্যান্থ, এটা হচ্ছে একটা অ্যাডহেসিভ এজেন্ট হিসেবে কাজ করে প্লাস ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করবে। আবার রেসিন এবং রেসিনের মধ্যে ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করবে, মানে দুটাকে আলাদা করবে, ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করবে। এবং সাসপেন্ডিং এজেন্ট ইন মিক্সচার, একটা মিক্সচারের মধ্যে এটা মিশাই দিলে এটা মিক্সচার দুটা যে কোনো একটা সাসপেন্ড হয়ে যেতে পারে, মানে সাসপেন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, ট্যানিনটা কি? দিজ আর নন নাইট্রোজেনাস কম্পাউন্ড। নাইট্রোজেনাস কম্পাউন্ড কারা ছিল? অ্যালকালয়েড। এরা হচ্ছে নন নাইট্রোজেনাস কম্পাউন্ড অফ প্ল্যান্ট অরিজিন, অবশ্যই প্ল্যান্ট থেকে তৈরি হবে। দিজ হ্যাভ অ্যাস্ট্রিংগেন্ট অ্যাকশন, এদের অ্যাস্ট্রিংগেন্ট অ্যাকশন আছে। এক্সাম্পল ট্যানিক অ্যাসিড ইউজড ইন ট্রিটমেন্ট অফ বার্ন, কারো কোনো শরীর বার্নের পেশেন্টের ক্ষেত্রে ট্যানিক অ্যাসিড ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কার্বোহাইড্রেট অ্যান্ড রিলেটেড কম্পাউন্ড। অনেক সময় আমরা কার্বোহাইড্রেটকে ড্রাগ হিসেবে ইউজ করি। দেখা যাচ্ছে একটা পেশেন্ট খাবার খেতে পারছে না, তখন আমরা ওকে ফলের জুস খাওয়াই, তাই না? তো ফলের জুসে কী থাকে? ফলের জুসে ফ্রুক্টোজ থাকে, তাই না? ফ্রুট কোথা থেকে আসছে, এই জন্য ফলের জুসে ফ্রুক্টোজ থাকে। তো ফ্রুক্টোজ খাবার হিসেবে ইউজ হয়। আবার দেখা যাচ্ছে কোনো পেশেন্টের ডায়াবেটিস হয়েছে, তাহলে কি ও হচ্ছে কি গ্লুকোজ খেতে পারবে না, কারণ ওর বডিতে গ্লুকোজের লেভেলটাকে বাড়ানো যাবে না, তখন প্রস্রাবে গ্লুকোজ যাবে। তো রক্তে গ্লুকোজ বাড়তে দেওয়া যাবে না, তাই না? তো ওই সময় আমরা গ্লুকোজ না দিয়ে আমরা এর অল্টারনেটিভ হিসেবে কী দিতে পারি? ফ্রুক্টোজ দিতে পারি, তাই না? তাহলে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা ফুড হিসেবে ইউজ করছি ফ্রুক্টোজটা। প্লাস এটা নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ হয়, সুক্রোজ এবং ডেক্সট্রোজ এটা নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ হয়। চিনি, সুক্রোজ, তাই না? আর ডেক্সট্রোজ, ওই যে স্যালাইন, নর্মাল স্যালাইন আমরা ডেক্সট্রোজ দিই, হ্যাঁ, নর্মাল স্যালাইন উইথ 5% ডেক্সট্রোজ, এরকম DA এরকম লেখা থাকে না? তো এটা নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ হয়। হ্যাঁ, তো ডেক্সট্রোজ জিনিসটা কি? ডেক্সট্রোজ জিনিসটা ওই যে আমরা অনেকে গ্লুকোজ খাই না, যে বাইরে থেকে ঘেমে ঘুমে আসলাম, এরপরে ওই সাদা পাউডার একটা পানির মধ্যে মিশাই দিলাম, তারপরে খেয়ে নিলাম, এটা আমরা বলি না গ্লুকোজ। আসলে ওটা গ্লুকোজ না, ওটা হচ্ছে ডেক্সট্রোজ, মানে গ্লুকোজের একটা সিঙ্গেল চেন, মানে 500 শিকল থাকবে না, শুধু একটা লম্বা চেন হবে, গ্লুকোজ 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 লম্বা চেন, 500 কোনো শিকল থাকবে না, এটা হচ্ছে ডেক্সট্রোজ। আমরা আসলে ডেক্সট্রোজটা খাই। তো সুক্রোজ এবং ডেক্সট্রোজটা নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ হয়, ফ্রুক্টোজটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে একটা ফুড হিসেবে ইউজ হয়। আচ্ছা, অ্যানিমাল সোর্স থেকে আমরা বিভিন্ন ড্রাগ পাই, যেমন ইনসুলিন, থাইরয়েড, তারপর হচ্ছে আমরা হেপারিন পাই, তারপর হচ্ছে স্টেরয়েড হরমোন পাই, ভিটামিন এ পাই। ভিটামিন এটা কোথা থেকে পাই? কড লিভার অয়েল থেকে পাই। আর হেপারিনটা সাধারণত আমরা পাই বোভাইন লাং বা গরুর ফুসফুস থেকে আমরা হেপারিনটা সাধারণত পাই। ভিটামিন এটা পাই কড লিভার অয়েল থেকে, বোভাইন লাং থেকে আমরা পাই হেপারিন। ভিটামিন B12টা পাই লিভার থেকে, তারপরে স্নেক থেকে আমরা অ্যান্টি স্নেক ভেনম পাই, আর ভিটামিন B12টা আমরা লিভার থেকে পাই। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যানিমাল সোর্স। আচ্ছা, মিনারেল কিছু সোর্স আছে। মিনারেল সোর্স মানে আমরা বিভিন্ন মিনারেল, যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, এগুলো কোথা থেকে পাই? অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম আমরা অ্যান্টাসিড থেকে পেতে পারি। অ্যান্টাসিডের মধ্যে আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, এটার মিক্সটি হচ্ছে, এটার সাসপেনশনই হচ্ছে হেটেরোজেনাস মিক্সচারই হচ্ছে অ্যান্টাসিড, তাই না? অ্যান্টাসিডে আমরা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম পাবো। ফেরাস সালফেট আমরা কোথায় পাবো? আয়রনে। যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে, বাংলাদেশে সাধারণত অ্যানিমিয়া, রক্তশূন্যতা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় বেশি, আয়রন অভাবে অ্যানিমিয়াটাই সবচেয়ে বেশি হয়। তো অ্যানিমিয়ার ক্ষেত্রে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা ফেরাস সালফেট ইউজ করবো। আয়োডিন, আমরা গয়টারের পেশেন্টের ক্ষেত্রে আয়োডিন ইউজ করতে পারি। গয়টারের পেশেন্টের ক্ষেত্রে আমরা আয়োডিন ইউজ করতে পারি। আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস বা আর্থাইটিসের পেশেন্টের যারা বাত ব্যথার ক্ষেত্রে আমরা গোল্ড ইউজ করতে পারি। ম্যাগনেশিয়াম সালফেট আমরা ল্যাক্সেটিভ হিসেবে ইউজ করবো। ল্যাক্সেটিভ মানে কারো কনস্টিপেশনের সমস্যা হয়েছে, তো ওই সমস্যাটা ঠিক করার জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট ইউজ করতে পারি। এছাড়াও জিঙ্ক অক্সাইড ওয়াইন্টমেন্ট, জিঙ্ক অক্সাইড আমরা ওয়াইন্টমেন্ট সানস্ক্রিনের জন্য ইউজ করতে পারি, স্কিন প্রোটেক্টর হিসেবে, স্কিন প্রোটেক্টর হিসেবে আমরা ইউজ করতে পারি। ওই যে অনেকে স্কিন প্রোটেক্টর ইউজ করে না, সাদা, ওই যে প্লেয়াররা অনেক সময় ইউজ করে, ওটা হচ্ছে জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট। তো ওখান থেকে আমরা মিনারেল পাচ্ছি। তাহলে মিনারেলের সোর্স হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়ামের সোর্স অ্যান্টাসিড, তারপর ফেরাস সালফেটের সোর্স হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে ফেরাস সালফেটটা আমরা আয়রনের অভাব পূরণ করে। আয়োডিন আমরা দিব যে গয়টারের পেশেন্টকে, গোল্ড আমরা দিব আর্থাইটিসের ক্ষেত্রে, যারা রুমাটয়েড আর্থাইটিস হয়েছে, বাত ব্যথা হয়েছে তাদের। ম্যাগনেশিয়াম সালফেট আমরা দিব হচ্ছে ল্যাক্সেটিভের, যাদের ল্যাক্সেটিভ হিসেবে, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের। জিঙ্ক অক্সাইড আমরা দিব হচ্ছে সানস্ক্রিন বা সানস্ক্রিন হিসেবে বা স্কিন প্রোটেক্টর হিসেবে। এছাড়া মাইক্রো অর্গানিজম থেকেও আমরা
অ্যান্টিবায়োটিক পাই। কীভাবে পাই? বিভিন্ন মাইক্রো অর্গানিজম, যেমন অ্যাকনোমাইসিটিস। অ্যাকনোমাইসিটিস এক ধরনের মাইক্রো অর্গানিজম। এদের থেকে আমরা ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিক, ইরাথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন এগুলো আমরা অ্যাকনোমাইসিটিস থেকে আমরা পাই। এছাড়াও ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ফাঙ্গাস থেকে আমরা পেনিসিলিন একটা ফাঙ্গাস, একটা ছত্রাক। এই পেনিসিলিন থেকে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক, পেনিসিলিয়াম নোটাটাম থেকে আমরা পেনিসিলিন পাই। পেনিসিলিয়াম নোটাটাম থেকে দুই ধরনের পেনিসিলিয়াম ফাঙ্গাস আছে, একটা হচ্ছে পেনিসিলিয়াম নোটাটাম, একটা হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। তো পেনিসিলিয়াম নোটাটাম থেকে আমরা পেনিসিলিন পাই, সাধারণত পেনিসিলিন জিটা পাই। আচ্ছা, আরেকটা হচ্ছে পেনিসিলিয়াম সেফালোস্পোরিয়াম। পেনিসিলিয়াম সেফালোস্পোরিয়াম থেকে আমরা সেফালোস্পোরিন পাই। আর পেনিসিলিয়াম গ্রাসিওফালভাম থেকে আমরা পাই গ্রাসিওফালভিন। এছাড়া ক্লোরামফেনিকল আমরা পাই স্ট্রেপ্টোমাইসিস থেকে। আচ্ছা, ল্যাবরেটরি কিছু সোর্স আছে, এগুলো তো আমরা পড়লাম ন্যাচারাল সোর্সের মধ্যে প্ল্যান্ট, মিনারেল, অ্যানিম্যাল, মাইক্রো অর্গানিজম এগুলো। আর অ্যানিম্যাল কিছু সোর্স আছে, যেমন কিছু ড্রাগ ল্যাবরেটরিতে তৈরি করা হয়, সেগুলো হচ্ছে ল্যাবরেটরি সোর্স তো বা আর্টিফিশিয়াল সোর্স। Nowadays most drugs are artificially produced in the laboratory by combining two or more compound or element. তো এটা কীভাবে তৈরি করে? এটা তিন ধরনের আছে, একটা হচ্ছে সেমি সিনথেটিক, একটা হচ্ছে সিনথেটিক, একটা হচ্ছে মাইক্রো অর্গানিজমের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তো সিনথেটিকটা কি? সিনথেটিক হচ্ছে সম্পূর্ণভাবে ল্যাবরেটরি, এখানে কোনো ন্যাচারাল কোনো কিছু নাই, সম্পূর্ণভাবে ল্যাবরেটরিতে তৈরি করা, সেটা হচ্ছে সিনথেটিক। আর ন্যাচারাল কোনো সোর্স থেকে পাইছি, সেটাকে আমি সামান্য একটু অল্টার করে দিলাম এবং প্লাস অথবা এবং তার সাথে কোনো কিছু যোগ করলাম, অথবা ন্যাচারাল কোনো কিছুর সাথে ডিরেক্ট কোনো কিছু অ্যাড করলাম, সিনথেটিক কোনো কিছু অ্যাড করলাম, সেটা হবে সেমি সিনথেটিক। ন্যাচারালের সাথে সিনথেটিক অ্যাড হবে, সেটা হচ্ছে সেমি সিনথেটিক। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? এটা আমরা ইন্টারে পড়েছিলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে, তাই না? তো সেমি সিনথেটিকটা কি? স্ট্রাকচারাল অল্টারেশন অফ নর্মাল সাবস্টেন্সেস বাই অ্যাডিং অফ এ পিওর কেমিক্যাল সাবস্টেন্স লিডিং টু প্রোডাকশন অফ সেমি সিনথেটিক ড্রাগস। মানে কি বললো? নর্মাল যে সাবস্টেন্স বা ন্যাচারাল যে সাবস্টেন্স আমরা ন্যাচারালি যেটা পেলাম, সেটাকে আমি স্ট্রাকচারালি একটু অল্টার করে দিলাম এবং তার সাথে কিছু আমরা পিওর কেমিক্যাল সাবস্টেন্স যেটা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে সেটা আমি অ্যাড করলাম। কেন অ্যাড করব? কারণ লিড টু প্রোডাকশন অফ সেমি সিনথেটিক ড্রাগ। আমি এটা সেমি সিনথেটিক ড্রাগ প্রোডাকশনের জন্য এটা সাধারণত তৈরি করা হয়। এক্সাম্পল কি? অ্যাম্পিসিলিন, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন এগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন, মাইনোসাইক্লিন এগুলো হচ্ছে সেমি সিনথেটিক ড্রাগ। আচ্ছা, এরপরে কিছু সিনথেটিক ড্রাগ আছে, যেমন সিনথেটিক ড্রাগগুলো কারা? আমরা যেসব ড্রাগ সম্পূর্ণভাবে ল্যাবরেটরিতে তৈরি করি সেগুলো হচ্ছে সিনথেটিক ড্রাগ। দিস ড্রাগস আর কমপ্লিটলি প্রডিউসড ইন দ্য ল্যাবরেটরি, যেমন সালফোনামাইড, অ্যাসপিরিন, পেথিড্রিন, ডাইজাপাম ইত্যাদি হচ্ছে সিনথেটিক ড্রাগ, সম্পূর্ণভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু বলি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এটা ব্যাকটেরিয়ার মাধ্যমে করা হয়। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও ব্যাকটেরিয়া জেনেটিক্যালি আমরা মডিফাই করেছি। কীভাবে মডিফাই করব? এটা যে সব ব্যাকটেরিয়া থেকে হবে না। যেসব ব্যাকটেরিয়ার ডিএনএ আমরা জানি, ব্যাকটেরিয়া আদিকোষী প্রাণী, তাই না? তাহলে তাদের বডিতে ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, একই সাথে ডিএনএ আরএনএ থাকবে না। তো ডিএনএ আছে, ডিএনএর সাথে যদি ডিএনএ বা আরএনএর সাথে যদি কি থাকে, মেনলি ডিএনএ থাকে, তো ডিএনএর সাথে যদি কি থাকে, গোল একটা কি থাকে, প্লাজমিড, গোল ডিএনএ বা গোল যদি প্লাজমিড থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়াটা শুধুমাত্র আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হিসেবে ইউজ করতে পারবো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং জন্য ইউজ করবো। কীভাবে ইউজ করবো? ধরা যাক আমি ইনসুলিন তৈরি করবো। এখন ইনসুলিন তৈরি করার জন্য আগে আমরা শুকরের কলিজা থেকে বা শুকর থেকে আমরা শুকরের চর্বি থেকে বা শুকর থেকে আমরা ইনসুলিনটা তৈরি করা হতো। তো দেখা যায় এটা খুব বেশি পরিমাণ তৈরি করা যায় না। তো লার্জ অ্যামাউন্টে তৈরি করার জন্য কিন্তু একটা ডায়াবেটিসের পেশেন্টের জন্য টাইপ এ বা টাইপ 2 ক্ষেত্রে খুব উপযোগী না, টাইপ এর জন্যই ইনসুলিনটা বেশি উপযোগী। তো যাই হোক, তো একটা পেশেন্টের ক্ষেত্রে হিউজ পরিমাণে ইনসুলিন লাগে, প্রতিদিন ইনসুলিন লাগে। তো অত ইনসুলিনের জন্য তো অনেক গরু লাগবে, তাই না? বা অনেক শুকর লাগবে। তো এই জন্যে এটা অতটা ইফেক্টিভ না বা মানুষের শরীরে অতটা কাজ করে না। তো আমাদের শরীরে যে ইনসুলিন, সেই ইনসুলিনের মতো করে তৈরি করতে হবে ইনসুলিন। তো কীভাবে তৈরি করবো? এটা হচ্ছে ওই ব্যাকটেরিয়ার আমরা প্লাজমিডের সামান্য একটা অংশ কেটে দেবো, তারপরে আমাদের শরীরে যেই জিনটা ইনসুলিন তৈরি করে, ওই জিনটা ওই ব্যাকটেরিয়ার ওই প্লাজমিডের ওই অংশে যোগ করে দেবো, যেটা কেটে বাদ দিলাম ওখানে যোগ করে দেবো। যোগ করে দিলে কি হবে? ওই ব্যাকটেরিয়াটা আমরা জানি আমাদের ইনসুলিনের দুইটা পার্ট থাকে, পার্ট এ আর পার্ট বি।
তো কিছু ব্যাকটেরিয়া এ পার্ট তৈরি করবে, কিছু ব্যাকটেরিয়া বি পার্ট তৈরি করবে। তো আলটিমেটলি যখন এগুলো তৈরি হবে তখন আমরা এ পার্ট বি পার্ট সবাই একসাথে করব, করার পরে আমরা ওই এ আর বি পার্টকে ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত করে দেবো, দিয়ে আমরা আলটিমেটলি ইনসুলিন পেয়ে যাব। তো এটা এখন দেখি এখানে কি বলেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইট ইজ প্রডিউসড মেনলি বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা মেনলি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে তৈরি করা হয়। হিউম্যান ইনসুলিন ইজ ম্যানুফ্যাকচার্ড বাই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া। তো দ্য প্রোডাকশন অফ ইনসুলিন ইনভলভস দ্য ইন্ট্রোডাকশন অফ হিউম্যান প্রো ইনসুলিন জিন। মানুষের যে জিনটা ইনসুলিন তৈরি করে সেটা হচ্ছে প্রো ইনসুলিন জিন, কোডেড ডিএনএ ইন্টু এ নন প্যাথোজেনিক স্টেইন। সব ব্যাকটেরিয়া আমরা নেব না, যে ব্যাকটেরিয়াটা অসুখ বিসুখ তৈরি করে না তাদের সেসব ব্যাকটেরিয়া আমরা নিব। ইকোলাই কিন্তু একটা নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, তবে ইকোলাইকে আমাদের অসুখ করে না, করে। হ্যাঁ, আমাদের ইউটিআই বা প্রস্রাব ইনফেকশন, যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা কিন্তু করে। কিন্তু কখন করে? এটা শুধুমাত্র বডি যদি ব্লাডের সংস্পর্শে আসে, ব্লাডের মধ্যে যায়, শুধুমাত্র তখনই এরা ইনফেকশন করতে পারবে বা আমাদের অসুখ করতে পারবে। এছাড়া এরা আমাদের যদি ব্লাডে না যেতে পারে তাহলে কিন্তু অসুখ করবে না। এই জন্য এটা যেহেতু সুযোগের অপেক্ষায় থাকে, ব্লাডে গেলে এরা অসুখ করবে, এই জন্য সুযোগের অপেক্ষা থাকে, এই জন্য এদেরকে বলা হয় অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো এসব নন প্যাথোজেনিক স্টেইন আমরা সাধারণত ধরে নিব যে আমাদের রক্তে যাচ্ছে না, এই জন্য নন প্যাথোজেনিক স্টেইন হিসেবে আমরা এদেরকে ইউজ করব। তো এসব ব্যাকটেরিয়া ইকোলাই সব ইকোলাই না, ইকোলাই K12 যে ভ্যারাইটিটা সেটা আমরা ইউজ করব। তখন ইকোলাইটা তখন এ চেইন আর বি চেইন, ইনসুলিনের এ আর বি চেইন তৈরি করবে ইন্ডিভিজুয়াল আলাদাভাবে, এবং ডিফারেন্ট ইকোলাইয়ের বিভিন্ন স্টেন এগুলো তৈরি করবে। তৈরি করার পর কী হলো, এ চেইন আর বি চেইন পেয়ে গেলাম। এখন এ চেইন আর বি চেইনকে যুক্ত করতে হবে, তাহলে তো ইনসুলিন হবে। দেন দিস চেইনস আর পিউরিফাইড বিফোর লিঙ্কড বাই স্পেসিফিক ডাইসালফাইড ব্রিজেস টু ফর্ম ইনসুলিন আইডেন্টিক্যাল টু হিউম্যান ইনসুলিন। আমাদের হিউম্যান ইনসুলিন করার জন্য এ চেন আর বি চেন দুটো একসাথে ডাইসালফাইড বন্ড দিয়ে আমরা যুক্ত করে দেবো, তখন আমরা ইনসুলিন পেয়ে যাব। আচ্ছা, ল্যাবরেটরি বিভিন্ন সোর্স আমরা যে পড়লাম, তো এদের তো ল্যাবরেটরি বিভিন্ন সোর্স যে আমরা পড়লাম, এদের তো অবশ্যই কোনো উপকারিতা থাকতে হবে, তাই না? তাছাড়া তো আমরা এই যে ল্যাবরেটরি সোর্স বা সিনথেটিক ড্রাগ আমরা ইউজ করবো না। তো কী কী উপকার আছে? প্রথম উপকার হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগ ক্যান বি অবটেইন ভেরি কুইকলি অ্যাট এ টাইম। একটা কম সময়ের মধ্যে একটা হিউজ অ্যামাউন্টের ড্রাগ তৈরি করা যায়, যেটা ন্যাচারাল সোর্স থেকে তৈরি করা যায় না। ন্যাচারাল সোর্স থেকে তৈরি করতে হলে একটা উদ্ভিদকে মারতে হবে, একটা প্রাণীকে মারতে হবে, বা আমরা ওইভাবে অত অ্যামাউন্টে পাবো না, এবং সেটার পিউরিটিও অতটা বেশি হবে না। সিনথেটিক সোর্স থেকে আমরা যে ড্রাগগুলো পাবো সেটার পিউরিটি অনেক বেশি। এটা উদাহরণ একটা দেওয়া যায়, যেমন হচ্ছে ডায়মন্ড, তাই না? আমরা খনিতে যে ডায়মন্ডটা পাই সেটা একটু চাহিদা বেশি, কিন্তু খনিতে যে ডায়মন্ডটা পাই সেটা কিন্তু 100% পিওর না, ওখানে অনেক অপধাতু বা অনেক খাদ থাকতে পারে। কিন্তু ন্যাচারালি ল্যাবরেটরিতে কিন্তু এখন ডায়মন্ড তৈরি করা যায়। তো ল্যাবরেটরিতে যেসব ডায়মন্ড তৈরি করে সেগুলো কিন্তু একদম ন্যাচারাল, পিওর। তো এটা একটা সুবিধা, হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগস ক্যান বি অবটেইন ভেরি কুইকলি অ্যাট এ টাইম, লার্জ স্কেল প্রোডাকশন করা যায়। তারপর আরেকটা কি, ড্রাগস আর হাই কোয়ালিটি, ড্রাগের কোয়ালিটি অনেক হাই থাকে, যথেষ্ট ভালো হয় ড্রাগটা, কোয়ালিটি খুব ভালো কাজ করে বডিতে। আর ন্যাচারাল সোর্স থেকে পাওয়া ড্রাগ অতটা হাই কোয়ালিটি হয় না। ড্রাগস আর পিওর, ন্যাচারাল আমরা একটা উদ্ভিদের নির্যাস থেকে ড্রাগটা যেটা পাবো বা একটা প্রাণী থেকে যে ড্রাগ পাবো সেটা কিন্তু মানে পিওর হবে না, 100% পিওর হবে না। কিন্তু ন্যাচারাল ল্যাবরেটরিতে আমরা যেসব ড্রাগ সিনথেসিস করবো সেটা কিন্তু 100% পিওর হবে, তাই না? ড্রাগস আর লেস এক্সপেন্সিভ কম হবে, এক্সপেন্স কম হবে। একটা উদ্ভিদ দেখা যাচ্ছে, একটা উদ্ভিদ থেকে আমরা একটা ড্রাগ তৈরি করবো, এখন এই উদ্ভিদটা আমাদের দেশেই নাই, অন্য দেশে আছে, তখন ওই দেশ থেকে আনতে হলে কী হবে, বেশি এক্সপেন্স পড়ে যাবে, তো এক্সপেন্স বেশি হবে। তাহলে ওই অ্যাডভান্টেজগুলো কী কী, হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগ ক্যান বি অবটেইন ভেরি কুইকলি অ্যাট এ টাইম, একটা কম সময়ের মধ্যে অনেক বেশি লার্জ স্কেলে প্রোডাকশন করা যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ড্রাগের কোয়ালিটি অনেক হাই হবে, হাই কোয়ালিটির ড্রাগ পাওয়া যাবে। ড্রাগস আর পিওর, ড্রাগে কোনো খাদ থাকবে না, পিওর ড্রাগ আমরা পাবো। তারপর আরেকটা কি, ড্রাগ খরচটা কমবে, ড্রাগ তৈরি করতে খরচ কমবে, তাই না? তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কী চাইবে, খরচটাই আগে দেখবে, তাই না? তো ডোজেস ফর্মটা কি, আমরা পার্ট 1 পড়লাম। পার্ট 1-এ আমরা কী পড়ছিলাম, সোর্স অফ ড্রাগ, তাই না? আর পার্ট এ আইটেমের আরেকটা পার্ট হচ্ছে ডোজেস ফর্মুলেশন মানে আমরা ডোজ আর ডোজেস এক জিনিস কিন্তু না। ডোজ কি, ডোজ হচ্ছে একটা নির্দিষ্ট একবারে আমরা যে অ্যামাউন্টের বডিতে ড্রাগ নিই সেটা হচ্ছে ডোজ। সিঙ্গেল বারে যে অ্যামাউন্ট আমরা ড্রাগ বডিতে নিই বা অ্যাডমিনিস্ট্রেশন করি সেটা হচ্ছে ডোজ। আর ডোজেস ফর্মটা কি, ওই ডোজটা কী হিসাবে নিলাম, কঠিন হিসাবে খেলাম, তরল হিসাবে খেলাম, না লিকুইড হিসাবে খেলাম, না গ্যাস হিসাবে খেলাম, তার সাথে কী কী ছিল, ওই ড্রাগের উপাদানগুলো কী কী ছিল, এটা হচ্ছে ডোজেস ফর্ম।
তো ডোজেস ফর্ম 4 ধরনের। ড্রাগটা আমরা সলিড হিসাবে খেতে পারি, সলিড হিসাবে বডিতে নিতে পারি, সেটা লিকুইড হিসাবে নিতে পারি, সেমি সলিড হিসাবে নিতে পারি, সেটা গ্যাস হিসাবে নিতে পারি, তাই না? তো সলিড আবার 3 ধরনের, ট্যাবলেট, ক্যাপসুল এবং সাপোজিটরি। ট্যাবলেট হতে পারে, ক্যাপসুল হতে পারে এবং সাপোজিটরি হতে পারে। সেমি সলিড 2 ধরনের হয়, একটা হচ্ছে অয়েন্টমেন্ট, একটা ক্রিম। অয়েন্টমেন্ট আর ক্রিম দুটার পার্থক্য কিছু আছে। অয়েন্টমেন্ট হচ্ছে সাধারণত তেল চিটচিটে যেসব জিনিস, তেল চিটচিটে যেগুলো সাবস্টেন্স, যেসব অর্ধতরল বা সেমি সলিড জিনিস, সেটা হচ্ছে অয়েন্টমেন্ট। আর যেগুলো তেল চিটচিটে না, মানে গ্রিজি অ্যাপিয়ারেন্স থাকে না, সেটা হচ্ছে ক্রিম। তো অয়েন্টমেন্টটা পানিতে ধুয়ে যায় না, আর ক্রিমটা পানিতে ধুয়ে যায়। তো অয়েন্টমেন্টটা শুধু মেডিকেল ইউজের জন্য ইউজ হয়, আর ক্রিমটা মেডিকেল ইউজের জন্য ইউজ হতে পারে, বা অন্য কারণে মেডিসিন হিসেবে ইউজ হতে পারে, অন্য কারণে ইউজ হতে পারে। যেমন ক্রিম আমাদের ওই যে শীতের সময় হাত পা ফেটে যায়, তো আমাদের আর্দ্রতা ধরে রাখার জন্য আমরা ক্রিম ইউজ করি। তারপরে ফেস ওয়াশ হিসেবে ক্রিম ইউজ হয়, ফেয়ারনেস ক্রিম হিসেবে ইউজ হয়, তাই না? তো ক্রিম হচ্ছে ড্রাগ হিসেবে ইউজ হতে পারে, অন্যান্য ইউজও হতে পারে। হ্যাঁ, নন মেডিকেল যে কোনো ইউজ হতে পারে। অয়েন্টমেন্ট সবসময় মেডিকেল ক্ষেত্রে ইউজ হয়, মানে ড্রাগ হিসেবে ইউজ হয়। আচ্ছা, লিকুইডটা কি? লিকুইডের মধ্যে 3 ধরনের থাকে। লিকুইডটা সলিউশন, সাসপেনশন না ইমালশন। সলিউশন সিরাপ, মিক্সচার, হ্যাঁ। আর গ্যাসিয়াসটা কি? গ্যাসিয়াস হচ্ছে অ্যারোসল হতে পারে, গ্যাস ইন সিলিন্ডার হতে পারে, সিলিন্ডারের গ্যাস হতে পারে, আবার অ্যারোসল হতে পারে। আচ্ছা, সলিড ডোজেস ফর্ম। সলিড ডোজেস ফর্ম কী কী আছে? ট্যাবলেট, ক্যাপসুল এবং সাপোজিটরি, তাই না? তো ট্যাবলেটটা কি? ট্যাবলেট হচ্ছে ট্যাবলেটে অবশ্যই একটা ড্রাগ থাকবে এবং সেই সাথে ট্যাবলেটে কিছু এক্সিপিয়েন্ট থাকতে পারে। সেটা এক্সিপিয়েন্টটা বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, তো আমরা ডেফিনেশনটা দেখি। ট্যাবলেট ইজ দ্য সলিড মেডিসিনাল সাবস্টেন্স। সবাই সলিডের মধ্যে তো ট্যাবলেট, ক্যাপসুল আর সাপোজিটরি, তাই না? তাহলে সলিড মেডিসিনাল সাবস্টেন্স উইথ সুইটেবল এক্সিপিয়েন্ট। অবশ্যই এখানে এক্সিপিয়েন্ট থাকতে হবে। মেডিসিনাল সাবস্টেন্স যেটা, সেটা ড্রাগ এবং তার সাথে এক্সিপিয়েন্ট থাকবে। ড্রাগ আর এক্সিপিয়েন্ট মিলে আমরা কি পড়েছিলাম? ড্রাগ আর এক্সিপিয়েন্ট মিলে মেডিসিন। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ড্রাগ এবং তার সাথে এক্সিপিয়েন্ট মিলে আমরা পড়েছিলাম মেডিসিন, তাই না? তো ট্যাবলেট ইজ দ্য সলিড মেডিসিনাল সাবস্টেন্স উইথ সুইটেবল এক্সিপিয়েন্ট প্রিপেয়ার্ড বাই কম্প্রেসিং অর মোল্ডিং। তো ট্যাবলেটকে অবশ্যই একটা মোল্ডিং, একটা ট্যাবলেটকে কম্প্রেস করে একটা মোল্ডে পরিণত করতে হবে। একটা নির্দিষ্ট আকার হবে ট্যাবলেটের। কিছু ট্যাবলেট দেখি আমরা গোল, কিছু ট্যাবলেট দেখি লম্বা, কিছু ট্যাবলেট দেখি ডিম্বাকার, তাই না? কিছু ট্যাবলেট আয়তাকার। বিভিন্ন ট্যাবলেটের বিভিন্ন রকম মোল্ড আছে বা আকৃতি আছে, তাই না? তো কম্প্রেস করে মোল্ড তৈরি করা হয়। তাহলে ট্যাবলেট ইজ দ্য সলিড মেডিসিনাল সাবস্টেন্স উইথ সুইটেবল এক্সিপিয়েন্ট প্রিপেয়ার্ড বাই কম্প্রেসিং অর মোল্ডিং। ট্যাবলেটের কম্পোজিশন, ট্যাবলেটের মধ্যে কি থাকবে? আমরা জানি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা ড্রাগ থাকবে এবং এক্সিপিয়েন্ট থাকবে, তাই না? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা ড্রাগ থাকবে, আর এক্সিপিয়েন্টের মধ্যে কি আছে? দে আর ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যাডিটিভ। কিছু অ্যাডিটিভ মানে গুণগত মানকে উন্নত করার জন্য আর কি অ্যাডিটিভ ইউজ করা হয়। ইনক্লুডেড ইন দ্য ডোজেস ফর্মুলেশন টু প্রোভাইড। অ্যাডিটিভ আমরা ইউজ করবো কেন, বা এক্সিপিয়েন্ট আমরা ইউজ করবো কেন? ড্রাগের সলিবিলাইজেশন বাড়ানোর জন্য, ড্রাগের সাসপেনশনকে বাড়ানোর জন্য হতে পারে, ড্রাগের ইমালসিফিকেশনকে আমরা বাড়ানোর জন্য ব্যবহার করতে পারি, থিকেনিংকে বাড়ানোর জন্য ব্যবহার করতে পারি, স্টেবল করার জন্য ব্যবহার করতে পারি, প্রিজার্ভ করার জন্য ব্যবহার করতে পারি, ডিসইন্টিগ্রেশনের জন্য ব্যবহার করতে পারি। তো কোনটার জন্য কি ইউজ করি? ডাইলুয়েন্ট আমরা অনেক সময় ইউজ করি। ডাইলুয়েন্ট যেমন হচ্ছে ডেক্সট্রোজ, ল্যাকটোজ, স্টার্চ, এগুলো আমরা ডাইলুয়েন্ট হিসেবে ইউজ করি। একটা শরবতের মধ্যে আমি পানি মিশাই দিলাম, তাহলে কী হলো? পানিটা গাঢ় থেকে পাতলা হয়ে গেল না, ডাইলেট হয়ে গেল। এরকম সলিডের মধ্যে তার পানি মিশাতে পারবো না। সলিডের মধ্যে কি মিশাতে হবে? ডেক্সট্রোজ, ল্যাকটোজ, স্টার্চ, এগুলো মিশালে ওই ট্যাবলেটের মধ্যে ড্রাগের অ্যামাউন্টটা কমে গেল ঠিকই, কিন্তু ড্রাগের অ্যামাউন্টটা কমে গেল, কিন্তু মেডিসিনটা বড়ই থাকলো। হ্যাঁ, আমরা হচ্ছে এভাবে ডাইলেট করতে পারি। তারপরে বাইন্ডার ইউজ করা হয়। কোনো একটা ড্রাগ দেখা যাচ্ছে অনেক ভঙ্গুর, কিন্তু এই ভঙ্গুর করে হবে না, এটাকে ট্যাবলেট আকারে খেতে হবে। তো এটা একটা গোটা করতে হবে। গোটা করতে কি লাগবে? তখন বাইন্ডার লাগবে। আমরা বাইন্ডার হিসাবে ইউজ করি একাইকা, গাম একাইকা। তারপরে জিলাটিন ইউজ করতে পারি, মিথাইল সেলুলোজ ইউজ করতে পারি। এরপরে ডিসইন্টিগ্রেন্ট কিছু ইউজ করতে পারি, যেমন ডিসইন্টিগ্রেন্টের মধ্যে কি আছে? স্টার্চ ইউজ করতে পারি, মিথাইল সেলুলোজ ইউজ করতে পারি, অ্যাগার ইউজ করতে পারি। লুব্রিকেন্ট আমরা ইউজ করতে পারি। লুব্রিকেন্টের মধ্যে স্টিয়ারিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, এটা লুব্রিকেন্ট, পিচ্ছিল করে। কালারিং এজেন্ট আমরা ইউজ করতে পারি। কালারিং এজেন্ট হিসেবে ব্রিলিয়ান্ট ব্লু ইউজ করা হয়। আর কিছু সুইটনিং এজেন্ট ইউজ করা হয়। অনেক বাচ্চা বা অনেক অ্যাডাল্টও ওষুধ খেতে পারে না। কেন? ওষুধের স্বাদটা ভালো না, তিতা।
হ্যাঁ, তো এই তিতা স্বাদ দূর করার জন্য অনেক সময় সুইটনিং এজেন্ট ইউজ করা হয় বা সুইটনার ইউজ করা হয়, যেন ওষুধটা মিষ্টি হয়, তখন বাচ্চা কাচ্চারা বা ওষুধ খেতে কানাকাটি করবে না, তখন ওষুধ সহজেই খাবে আর কি। এই জন্য সুইটনিং এজেন্ট অনেক সময় ইউজ করা হয়। সুইটনিং এজেন্ট হিসেবে ম্যানিটল অথবা স্যাকারিন ইউজ করা হয়। আচ্ছা, ট্যাবলেটের টাইপ। ট্যাবলেটের আমরা ডেফিনেশন পড়লাম, ট্যাবলেটের কম্পোজিশন পড়লাম, এখন ট্যাবলেটের টাইপ। ট্যাবলেট কী কী ধরনের হতে পারে? কিছু ট্যাবলেট আছে খাওয়ার সাথে সাথে বডিতে কাজ করবে, আর কিছু ট্যাবলেট আছে একটু দেরিতে কাজ করবে। তো ট্যাবলেট কাজের উপরে দুই ধরনের, একটা হচ্ছে ইমিডিয়েট রিলিজ, বা এটা হচ্ছে বেশি ব্যবহার করা হয় ইমিডিয়েট রিলিজ, আর একটা হচ্ছে মডিফাইড রিলিজ। তো ইমিডিয়েট রিলিজ কি? ইমিডিয়েট রিলিজ আবার চার ধরনের, একটা হচ্ছে চিউয়েবল, যেটা চাবানো যায়, একটা হচ্ছে ইফারভিসেন্ট কিছু ট্যাবলেট আছে, কিছু আছে সাবলিঙ্গুয়াল ট্যাবলেট যে আবার তলা ইউজ করে, কিছু আছে ডিসইন্টিগ্রেটিং ট্যাবলেট। আচ্ছা, চিউয়েবল কী কী আছে ট্যাবলেট? চাবানো যায়, অ্যান্টাসিডকে চাবানো যায়, অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, কৃমির ওষুধ, ভিটামিন সি, এগুলো চিউয়েবল। তারপরে ইফারভিসেন্ট ট্যাবলেট আছে, যেমন সলিবল অ্যাসপিরিন, তারপর ভিটামিন সি উইথ ক্যালসিয়াম, এগুলো হচ্ছে ইফারভিসেন্ট ট্যাবলেট। তারপর এগুলো ইমিডিয়েট রিলিজ, মানে খুব দ্রুতই কাজ করবে, খাওয়ার সাথে সাথে কাজ করবে, মানে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পরে কাজ করবে। সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, যেমন নাইট্রোগ্লিসারিন, এটা জিহ্বার তলায় সাধারণত ইউজ করা হয়, নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট, এটা সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলকে ডাইলেট করে দেয়। হ্যাঁ, কোনো কারণে কারো যদি হার্ট অ্যাটাক হয়, হ্যাঁ, বা মাইক্রোডাল ইনফেকশন, তখন এই নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়, যার ফলে কি হয়, ভ্যাসোডাইলেশন হয়, যার ফলে হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করে। আচ্ছা, ডিসইন্টিগ্রেটিং কিছু ট্যাবলেট আছে। ডিসইন্টিগ্রেটিং ট্যাবলেট আছে, যেমন হচ্ছে সুগার কোটেড ট্যাবলেট, ভিটামিন বি কমপ্লেক্সের চারপাশে সুগার কোট দেওয়া থাকে, সুগার কোটেড ট্যাবলেট। আর একটা হচ্ছে মেট্রোনিডাজল, প্রেডনিসোলন, এগুলো হচ্ছে ফিল্ম কোটেড ট্যাবলেট, এগুলো ফিল্ম দিয়ে কোট করা থাকে। সবাই হচ্ছে ইমিডিয়েট রিলিজ, চিউয়েবল, অ্যান্টাসিড, অ্যালবেন্ডাজল, ভিটামিন সি, তারপর হচ্ছে সলিবল অ্যাসপিরিন, ভিটামিন সি উইথ ক্যালসিয়াম, ইফারভিসেন্ট, তারপর সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, নাইট্রোগ্লিসারিন, ডিসইন্টিগ্রেটিং ট্যাবলেট, সুগার কোটেড ট্যাবলেট যেমন ভিটামিন বি কমপ্লেক্স, আর ফিল্ম কোটেড ট্যাবলেট যেমন হচ্ছে মেট্রোনিডাজল, প্রেডনিসোলন, এগুলো হচ্ছে সব ইমিডিয়েট রিলিজ, দ্রুত কাজ করবে। আর মডিফাইড কিছু রিলিজ ট্যাবলেট আছে, যেমন এগুলো একটু কাজ করতে দেরি হয়। এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট, যেমন হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম, এবং আরেকটা ডিলেড রিলিজ ট্যাবলেট আছে, এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম, আর ডিলেড রিলিজ ট্যাবলেট যেমন হচ্ছে এন্টেরিক কোটেড ট্যাবলেট, যেমন অ্যাসপিরিন, এন্টেরিক কোটেড ট্যাবলেট অ্যাসপিরিন। আচ্ছা, এগুলো আমরা পড়লাম ট্যাবলেট। এখন ক্যাপসুল সম্পর্কে পড়ি, কারণ সলিড ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, আর সাপোজিটর আছে, তাই না? ক্যাপসুল কি? ক্যাপসুল আমরা বলতে কি বুঝি? ছোটো ছোটো একটা হচ্ছে একটা জেলাটিনের ক্যাপসুল, একটা ক্যাপসুলের মধ্যে থাকবে, একটা সিলিন্ড্রিক্যাল শেপ, একটা ইসের মধ্যে, আবরণের মধ্যে থাকবে, এবং তার মধ্যে ড্রাগ থাকবে, এবং এটা হচ্ছে কি একটা কঠিন ড্রাগ, তাই না? একটা হচ্ছে সলিড ড্রাগ। তাহলে ক্যাপসুলস আর দ্য সলিড ডোজেস ফর্ম ইন হুইচ ড্রাগ সাবস্টেন্স আর এনক্লোজড ইন এ হার্ড অর সফট সেল লাইক সিলিন্ড্রিক্যাল কন্টেইনার মেড অফ দ্য জিলাটিন অফ ওরাল ইউজ। তো আমরা ক্যাপসুলটা মুখে খাই, তাই না? ওরাল ইউজের জন্য ব্যবহার করি, এবং এটা একটা সফট সেল সিলিন্ডারের মধ্যে থাকে, অথবা যে হার্ড সেল সিলিন্ডারের মধ্যে থাকে, যেমন হচ্ছে আমরা ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন এ ক্যাপসুল, এগুলো কি নরম, তাই না? এগুলো নরম সফট সেল। আর কিছু কিছু আছে শক্ত ক্যাপসুল, যেমন হচ্ছে আমরা যে টেট্রাসাইক্লিন, অ্যামোক্সিসিলিন, এই ক্যাপসুলগুলো, এগুলো শক্ত। তো এটা ক্যাপসুলের ডেফিনেশন তাহলে কী দাঁড়ালো? ক্যাপসুলস আর দ্য সলিড ডোজেস ফর্ম ইন হুইচ drug substance are enclosed in a hard or soft shell like cylindrical container made of gelatin for oral use, তাই না? তো ট্যাবলেট আর ক্যাপসুলের মধ্যে দ্রুত অ্যাবজর্পশন হবে কোনটা, এই প্রশ্নটা ধরে। ট্যাবলেট একটা বড় টুকরা, তাই না? একটা কঠিন বড় টুকরা, আর ক্যাপসুলের মধ্যে ছোটো 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 অনেকগুলো দানা থাকে, তার মানে বড় জিনিসকে কেটে কেটে ছোটো করা হয়েছে, তাই না? তাহলে ট্যাবলেট যদি আমরা খাই, তাহলে কী করতে হবে? বড় দানাকে ভেঙে ভেঙে ছোটো দানা করতে হবে, ছোটো দানাকে ভেঙে ভেঙে সূক্ষ্ম দানা করতে হবে, তাই না? তারপর বডি অ্যাবজর্পশন করতে পারবে, তারপর বডি ডিস্ট্রিবিউশন করতে পারবে, বডিতে ছড়া দিতে পারবে। আর ক্যাপসুল যদি খাই, তাহলে বড় দানাকে ছোটো করার দরকার নাই, তাহলে ওই ধাপটা বাদ যাবে, ছোটো দানাকে সূক্ষ্ম দানায় পরিণত করবে, তারপরে অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, তাই না? তাহলে ট্যাবলেট আর ক্যাপসুল, ট্যাবলেট থেকে তাহলে ক্যাপসুল বডি দ্রুত অ্যাবজর্ব করতে পারবে, কারণ আমরা জানি ট্যাবলেটের ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন, তারপরে ডিসলিউশন, তারপরে অ্যাবজর্পশন, তারপরে ডিস্ট্রিবিউশন। আর ইসের ক্ষেত্রে, ক্যাপসুলের ক্ষেত্রে
ক্যাপসুলের ক্ষেত্রে শুধু ডিসলিউশন হলেই হয়, ডিসইন্টিগ্রেশন লাগে না, বড় টুকরাকে ছোটো ছোটো টুকরায় পরিণত করা দরকার পড়ে না, কারণ ছোটো টুকরায় দেওয়া হয়, তাহলে ক্যাপসুলটা বেশি দ্রুত অ্যাবজর্ব হবে। আচ্ছা, ক্যাপসুলের মধ্যে কী কী থাকে, ক্যাপসুলের কম্পোজিশন কি? ক্যাপসুলের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ড্রাগ থাকবে এবং তার সাথে কিছু এক্সিপিয়েন্ট থাকবে। এক্সিপিয়েন্টের মধ্যে ডায়ালুয়েন্ট থাকতে পারে, লুব্রিকেন্ট থাকতে পারে, ডিসইন্টিগ্র্যান্ট থাকতে পারে, আর হচ্ছে প্রিজারভেটিভ কিছু থাকতে পারে। আচ্ছা, ক্যাপসুলের টাইপ কি? আমরা আগে সংজ্ঞাতে দেখছি, ক্যাপসুল হতে পারে হার্ড সেল দিয়ে, হার্ড সেলের কন্টেনারের মধ্যে ক্যাপসুল থাকতে পারে, অথবা সফট সেল কন্টেনারের মধ্যে থাকতে পারে, অথবা সাস্টেন রিলিজ কিছু ক্যাপসুল থাকতে পারে। তাছাড়া আমরা ক্লাসিফিকেশনগুলো টাইপগুলো দেখি। হার্ড সেল জেলাটিন ক্যাপসুলটা উদাহরণ টেট্রাসাইক্লিন, অ্যামক্সিসিলিন। এদের বাইরের যে জেলাটিনের যেই খোলটা, মানে জেলাটিনের যে কন্টেনারটা, সেটা জেলাটিন দিয়ে তৈরি এবং সেই জেলাটিনের কন্টেনারটা শক্ত, এই জন্য হার্ড সেল টেট্রাসাইক্লিন, অ্যামক্সিসিলিন। আর সফট সেল জেলাটিন ক্যাপসুলটা কি? এর বাইরে যে কন্টেনারটা, জেলাটিনের কন্টেনার, সেটা হচ্ছে সফট থাকে, যেমন ভিটামিন এ, ভিটামিন ই ক্যাপসুল, হ্যাঁ, ই ক্যাপ। তারপরে সাস্টেন রিলিজ ক্যাপসুল আছে, যেমন আয়রন ক্যাপসুল, এটা হচ্ছে সাস্টেন রিলিজ। সাপোজিটরি একটা সলিড, কিন্তু এটা কোথায়, ট্যাবলেট যেটা, সেটা একটা সলিড মেডিসিনাল সাবস্টেন্স, যেটা আমরা ওরাল ইউজ করছিলাম। আর সাপোজিটরি এটাও একটা সলিড মেডিসিনাল সাবস্টেন্স, কিন্তু সেটা হবে রেক্টাল ইউজ, মানে পাইসুদিয়াতে ইউজ করা হয়। ইট ইজ এ সলিড মেডিসিনাল সাবস্টেন্স ডিজাইনড ফর অ্যাডমিনিস্ট্রেশন ইনটু রেকটাম। এটা রেকটামে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য তৈরি করা হয়েছে। এটা যেমন হচ্ছে প্যারাসিটামল সাপোজিটরি আছে, তারপরে ডাইক্লোফেনাক সাপোজিটরি আছে, গ্লিসারিন সাপোজিটরি আছে। আচ্ছা, সেমি সলিড কিছু সেমি সলিড প্রিপারেশনের মধ্যে আমরা দেখব, তাহলে আমরা এখন সলিড করলাম, তাই না? সেমি সলিডের মধ্যে আছে ওয়াইন্টমেন্ট আর ক্রিম, মেনলি ওয়াইন্টমেন্ট আর ক্রিম আছে। এছাড়াও আরও 2-3টা জিনিস আছে, যেমন পেস্ট আছে, জেল আছে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট না, ওয়াইন্টমেন্ট আর ক্রিমটা বেশি ইম্পর্টেন্ট। তো ওয়াইন্টমেন্ট আর ক্রিমের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। তো ওয়াইন্টমেন্ট যেটা, সেটা হচ্ছে একটু গ্রিজি টাইপের, তেল চিটচিটে একটু ভাব আছে, আর ক্রিম তেল চিটে ভাব নেই। তো আমরা জানি তেল আর পানি মিশে না, তাহলে তেলকে ধোয়ার জন্য কি লাগবে? পানি দিয়ে তেল ধুবে না, তাই না? পানি দিয়ে তেল ধোয়া যাবে না, কী করতে হবে? পানির সাথে সাবান মিশাতে হবে, ফেনা তৈরি করতে হবে, তখন তেলটা উঠবে, তাই না? হাইড্রোফিলিক হাইড্রোফোবিক পার্ট হবে, এসএসসিতে ছিল, তাই না? তাহলে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক, ইন্টারও ছিল মনে হয়। তাহলে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক পার্ট করলে তারপর না গ্রিসটা উঠবে, তো পানি দিয়ে ডিরেক্ট উঠবে না। তাহলে আমরা বুঝতে পারি ওয়াইন্টমেন্ট যেহেতু তেল চিচিটা ভাব আছে, তাহলে ওয়াইন্টমেন্ট পানি দিয়ে ধোয়া যাবে না, আনওয়াশেবল হবে। আর ক্রিমের মধ্যে তেল চিচিটে ভাব নেই, এটা ওয়াশেবল, ওয়াটার দিয়ে ওয়াশ করা যাবে। তাহলে ওয়াইন্টমেন্ট গ্রিজ ইন নেচার, ওয়াটার আনওয়াশেবল, আর ক্রিম নন গ্রিজ ইন নেচার এবং ওয়াটার ওয়াশেবল। ওয়াইন্টমেন্ট যেটা, সেটা হচ্ছে ইউজুয়ালি কন্টেইন ড্রাগ সাবস্টেন্স। ওয়াইন্টমেন্টের মধ্যে শুধু ড্রাগই থাকে, অন্য কিছু থাকে না। ওয়াইন্টমেন্ট শুধু আমরা মেডিকেল ইউজের জন্য ইউজ করি, ড্রাগ হিসেবে ইউজ করি। আর ক্রিম আমরা ড্রাগ হিসেবে ইউজ করতে পারি, আবার নন ড্রাগ হিসেবে ইউজ করতে পারি, ফেস ওয়াশের জন্য ইউজ করতে পারি। আমরা এটা ক্রিম, আমরা ওই যে শীতের সময় শরীরে চামড়া ফেটে যায়, আমরা আর্দ্রতার রক্ষার জন্য আমরা ক্রিম ইউজ করতে পারি, তাই না? তাহলে ড্রাগ সাবস্টেন্স মে বি অর মে নট বি প্রেজেন্ট, থাকতে পারে, নাও থাকতে পারে। ওয়াইন্টমেন্ট ইউজ করা হয় ড্রাই সারফেসের উপরে, আর ক্রিম ইউজ করা হয় ওয়েট সারফেসের উপরে অথবা ওজিং সারফেসের উপরে। ওয়াইন্টমেন্টের উদাহরণ কি? ওয়াইন্টমেন্টের উদাহরণের মধ্যে আছে হোয়াইট ফিল্ড ওয়াইন্টমেন্ট, তারপর হচ্ছে বেটামিথাসন ওয়াইন্টমেন্ট, তারপর হচ্ছে নিওমাইসিন সালফেট ওয়াইন্টমেন্ট। আর ক্রিমের মধ্যে উদাহরণ কি? কোট্রিমাজল ক্রিম, হাইড্রোকোর্টিসন ক্রিম, শেভিং ক্রিম ইত্যাদি। লিকুইড প্রিপারেশনের মধ্যে কি আছে? লিকুইড প্রিপারেশনের মধ্যে আমরা পড়ছিলাম 3টা না, সলিউশন, সাসপেনশন এবং ইমালশন। তো সলিউশন কারা? সলিউশন যাদের হচ্ছে, যেমন একটা আমি পানির মধ্যে চিনি মিশালাম, দিয়ে শরবত বানালাম, এই শরবতের প্রত্যেকটা ড্রপ যদি আলাদা করি, প্রত্যেকটা ড্রপের মধ্যে চিনি আর পানির অনুপাত একই থাকবে, এটা হচ্ছে সলিউশন। এই জন্য বলা হচ্ছে হোমোজেনাস, মানে অনুপাত সবসময় একই থাকবে, হোমো মানে সমান। তো হোমোজেনাস মিক্সচার অফ ওয়ান অর মোর সলিবল কেমিক্যাল সাবস্টেন্স ডিজলভ ইন ওয়াটার। এক্সাম্পল কী আছে? যেমন হচ্ছে প্যারাসিটামলের সিরাপ, তারপর হচ্ছে অ্যামক্সিসিলিন সিরাপ, এগুলো হচ্ছে প্যারাসিটামল আর অ্যামক্সিসিলিন সিরাপ হচ্ছে সলিউশনের উদাহরণ। সাসপেনশন কারা? সাসপেনশন ওই একই জিনিস, যাদের হচ্ছে 2 বা ততোধিক আমি জিনিস একসাথে মিশালাম, পানির সাথে একটা জিনিস মিশালাম, বালু মিশালাম, সেই বালুটা কি পানির মধ্যে তলায় জমা হবে, তাই না? বা চিনি দিয়ে উদাহরণ নেই, যেহেতু শরবত আমি শরবতের উদাহরণ দিলাম, পানিতে চিনি মিশালে শরবত হয়, তাই না? চিনি মিশাতে একটা সময় দেখা যাবে চিনি আর পানিতে মিশছে না, কি হয়ে গেল? ওটা সম্পৃক্ত হয়ে গেল, তাই না? সম্পৃক্ত হয়ে গেলে চিনি পানির তলাতে জমা হবে, যখন সম্পৃক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি? যখন সম্পৃক্ত হয়ে যাবে তখন চিনির দ্রবণ কিন্তু আর ইউনিফর্ম থাকবে না, তলায় জমা হবে, তখন সেটা হয়ে যাবে সাসপেনশন। তাহলে সাসপেনশন মানে
পানি আর দেখা যাচ্ছে অ্যান্টাসিড যদি আমি নিই, অ্যান্টাসিডের প্রত্যেক ড্রপ যদি আমি নিই অ্যান্টাসিডকে ঝাঁকিয়ে, তাহলে দেখবো কোনো জায়গায় অ্যান্টাসিডের পরিমাণ বেশি, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কোনো ফোঁটাতে বেশি, কোনো ফোঁটাতে দেখা যাচ্ছে একবারে নাই, বা কোনো ফোঁটাতে মিডিয়াম। হ্যাঁ, সব ফোঁটাতে অনুপাত সমান হবে না। এই জন্য বলছে হেটেরোজেনাস সিস্টেম। আরও সহজভাবে বললে যেটাতে তলানি পড়ে সেটাই হচ্ছে সাসপেনশন। হেটেরোজেনাস সিস্টেম অফ লিকুইড ডোজেস ফর্ম অফ ড্রাগ ইন হুইচ দ্য ফাইনলি ডিভাইডেড সলিড পার্টিকলস আর সাসপেন্ডেড অর ডিসপার্সড ইন এ লিকুইড ভেহিকল। আচ্ছা, আমি বালুর উদাহরণটা দিয়েছিলাম, বালুর উদাহরণ কিন্তু এখানে হবে না, বালুর উদাহরণটা কিন্তু অদ্রবণীয়, বালু কিন্তু পানির সাথে মিশে না। হ্যাঁ, এই জন্য বলছে যে ফাইনলি ডিভাইডেড। এখানে একটু সামান্য একটু খেয়াল করতে হবে, ফাইনলি ডিভাইডেড অবশ্যই একবারে সূক্ষ্ম অনুকণিকা থাকতে হবে, এবং পানির সাথে মিক্স করলে যেটা কি হবে, একটা সময় তলায় জমা হবে। ইমিডিয়েটলি তলায় জমা হবে না, আস্তে 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 তলায় জমা হবে। এটা হচ্ছে সাসপেনশন যেগুলো ওষুধ, সেগুলো কি খাওয়ার আগে ঝাঁকায় খেতে হয়, তাই না? ডাক্তার বলে ঝাঁকায় খেতে হবে। তো অ্যান্টাসিড সিরাপ আছে, কোট্রিমাজল সিরাপ আছে, আর অ্যান্টাসিড সিরাপ দুটাই। এটা হচ্ছে সাসপেনশন। তো সলিউশন আর সাসপেনশনের মধ্যে কিছু পার্থক্য আছে। সলিউশনের যে মিক্সচারটা সেটা হচ্ছে হোমোজেনাস মিক্সচার, সাসপেনশন মিক্সচারটা হেটেরোজেনাস মিক্সচার। সলিউশন উদাহরণ কি? প্যারাসিটামল সিরাপ, অ্যামক্সিসিলিন সিরাপ। আর সাসপেনশন উদাহরণ অ্যান্টাসিড সিরাপ, কট্রিমাজল সিরাপ। আচ্ছা, ইমালশন জিনিসটা কি? ইমালশনও একটা কি লিকুইড, তাই না? সলিউশন, সাসপেনশন আর ইমালশন। ইমালশনটা কি এটা বোঝার জন্য তিন চারটা জিনিস বুঝতে হবে। ইমালশন যে হবে তাকে যদি আমি, মানে ইমালশন যে থাকে ওকে যদি আমি কোয়াগুলেট করে দিই, তাহলে দুটা লেয়ার পাবো। উপরে একটা লেয়ার থাকবে, একটা পাতলা লেয়ার যেটা উপরে ভাসবে, একটা মোটা লেয়ার, দুটা পাওয়া যাবে যদি ইমালশনকে আমি কোয়াগুলেট করে ফেলতে পারি। আর যদি না থাকে তাহলে কি হবে? তাহলে একটা বৈশিষ্ট্য গেল, সেটা হচ্ছে ইমালশনকে যদি আমি কোয়াগুলেট করে ফেলতে পারি তাহলে দুইটা লেয়ার পাবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইমালশনের ক্ষেত্রে অবশ্যই দুইটা তরল থাকবে, তরলের দ্রবণ, সেটা হচ্ছে ইমালশন। যেমন শরবতের উদাহরণ আমি দিলাম, পানি আর চিনির মিশ্রণ, এখানে কিন্তু একটা তরল একটা কঠিন, এটা কিন্তু হবে না, দুটাই তরল হতে হবে। পানি আর মধুর মিশ্রণ অনেকটা এরকম, দুটাই তরল হতে হবে। পানির মধুর মিশ্রণ যদিও হবে না, কারণ ওটা সলিউশনের ক্ষেত্রে যাবে আর কি। তো কারণ মধুকে যদি ঠান্ডায় রাখি তাহলে ক্রিস্টাল হয়ে যায়, তো ওটা ওই জন্য ওটা হবে না, ওটা কঠিন। তো কঠিন আর তরলের দ্রবণ এটা। তো পানি এবং দেখা যাচ্ছে ফ্যাটের একটা দ্রবণ, সেটা হচ্ছে ইমালশন। যেমন দুধের উদাহরণ দিই, দুধের মধ্যে কি আছে? পানি আছে, আর পানিতে ভাসমান ছোট 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 ফ্যাটের দানা আছে, চর্বির দানা। সেই চর্বির দানাটা একদম গোলাকার হয়, এবং দুধের যে কোনো উপাদান, যে কোনো ড্রপই যদি নেওয়া হয়, ওই প্রত্যেকটা ড্রপেই পানি এবং ফ্যাটের অনুপাত একই হবে। তাহলে বোঝা গেল চারটা শর্ত। নাম্বার 1, যদি আমি ইমালশনকে যদি আমি কোয়াগুলেট করতে পারি তাহলে দুটা লেয়ার পাবো, একটা লেয়ার পাতলা হালকা, একটা উপরে থাকবে, একটা লেয়ার ভারী নিচে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুটাই লিকুইড হতে হবে। নাম্বার 3, দুই লিকুইড, এক লিকুইড দ্রবণের কাজ করবে, এক লিকুইড দ্রাবকের কাজ করবে, এক লিকুইড দ্রবের কাজ করবে। যে দ্রব সে দ্রাবকের মধ্যে মুক্তভাবে গ্লোবিউলার ফর্মে গোল হয়ে ভাসমান অবস্থায় থাকবে। এবং নাম্বার 4, প্রত্যেকটা ফোঁটাতে রেশিও সমান হবে, মানে একটা দ্রবণের মতন। তাহলে ইমালশনের আমরা এখানে ডেফিনেশন কি আছে দেখি। দিস ইজ এ 2 ফেজ সিস্টেম। দুটা ফেজ থাকবে, একটা হচ্ছে তরল আর একটা তরল, 2 ফেজ। হ্যাঁ, দুইটা ফেজ থাকবে। 2 ফেজ মানে তরলের দ্রবণ। ইট ইজ এ 2 ফেজ সিস্টেম প্রিপেয়ার্ড বাই, কীভাবে প্রিপেয়ার করা হয়? বাই ইন্টিমেট মিক্সচার অফ 2 ইমমিসেবল লিকুইড, মানে কি একজন আরেকজনের সাথে মেশে না। যেমন পানি আর তেল একজন আরেকজনের সাথে মেশে না। তো ইমমিসেবল মানে হচ্ছে যে একজন আরেকজনের সাথে মিশবে না, মিক্সচার হবে না। ওয়ান অফ হুইচ ইজ ইউনিফর্মলি ডিসপার্সড অ্যাজ গ্লোবিউলস। একবারে গ্লোবিউলের মতো পুরা দ্রবণ বরাবর ভাসমান অবস্থায় থাকবে। থ্রু আউট অ্যানোদার, মানে একটা দ্রাবকের কাজ করবে, একটা দ্রবের কাজ করবে। যে দ্রব সে দ্রাবকের মধ্যে একবারে সব পুরা জায়গাতে ইউনিফর্মলি ডিসপার্স হয়ে থাকবে, সমানভাবে গ্লোবিউলার ফর্মে ভেসে বেড়াবে। ইমিসিবল মিনস দ্যাট দ্য লিকুইডস ডু নট ডিজলভ ইচ আদার লাইক অয়েল অ্যান্ড ওয়াটার এবং অয়েলের মতো একজন আরেকজনের সাথে মিশবে না, সেটা হচ্ছে ইমিসেবল লিকুইড। আচ্ছা, তাহলে ইমালশনের ডেফিনেশনটা কী দাঁড়ালো? ইট ইজ এ 2 ফেজ সিস্টেম প্রিপেয়ার্ড বাই intimate mixture of 2 immiscible liquid, one of which is uniformly dispersed as globules throughout another. Immiscible means that the liquids do not dissolve in each other like oil and water.
আচ্ছা, এক্সাম্পল কি? বেনজাইল বেনজয়েট লোশন এবং কড লিভার অয়েল। কড লিভার অয়েল আমরা দোকানে পাই হলুদ কালারের, তাই না? তো ওর মধ্যে ভিটামিন এ আছে এবং ওখানে হচ্ছে কড লিভার আছে। তো এখানে কড লিভারের মধ্যে দুইটা ইমিসিবল লিকুইড থাকে, আর একটা বেনজাইল বেনজয়েট। আমরা খোসপাচড়া বা স্ক্যাবিস হলে বেনজাইল বেনজয়েটটা পুরো বডিতে লাগাতে হয় এবং 24 ঘন্টা, আজকে যদি সকাল 10টায় লাগাই, কালকে সকাল 10টায় আমি গোসল করতে পারবো। এর আগে এটা ওয়াশ করা যাবে না এবং বডির সব জায়গাতে লাগাতে হবে, কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না। তো সম্ভবত ফেসে মনে হয় লাগাতে হয় কিনা, তো বডির সব জায়গায় লাগাতে হবে এটা। এবং পরপর 3 দিন, আজকে সকাল 10টায় লাগালাম, তাহলে আগামীকাল সকাল 10টায় আমি ধুয়ে ফেলতে পারবো। ধুয়ে ফেলে গোসল করে আবার লাগাতে হবে। লাগানোর পর তারপরের দিন সকাল 10টায় আবার ধুতে পারবো, আবার গোসল করতে পারবো। তারপরে গোসল করে আবার গোটা গায়ে লাগাতে হবে, তারপরে আবার তারপরের দিন হচ্ছে ধুয়ে ফেলতে পারবো। পরপর 3 দিন লাগাতে হবে বেনজয়েল বেনজয়েট লোশন। তো এটা হচ্ছে একটা ইমালশনের উদাহরণ। এরপরে দুধ একটা ইমালশনের উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, গ্যাসিয়াস, আচ্ছা রক্ত, রক্ত কিসের উদাহরণ? রক্ত সাসপেনশনের উদাহরণ। কলেরা ভ্যাকসিন সাসপেনশনের উদাহরণ, এগুলো মনে রাখতো না। রক্ত হচ্ছে রক্ত সাসপেনশন না, রক্ত রক্ত একটা কলয়েডের, রক্ত আসলে কলয়েডের উদাহরণ। আচ্ছা, ইমালশনের মধ্যেও একটা ভাগ কলয়েড। আচ্ছা, যাই হোক, তো আর হচ্ছে কলেরা ভ্যাকসিন যেটা, সেটা সাসপেনশন। আচ্ছা, গ্যাসিয়াস ফর্মুলেশন। গ্যাসিয়াস ফর্মুলেশন কি? আমরা ড্রাগের মধ্যে বিভিন্ন ডোজেস ফর্মেশন দেখছিলাম। এতক্ষণ আমরা পড়লাম সলিড, সেমি সলিড আর লিকুইড। এখন আমরা পড়বো গ্যাস। আমরা গ্যাসও অনেক সময় ড্রাগ হিসেবে ইউজ করি, যেমন অ্যারোসল। অনেকে দেখা যায় যে ওই যে একটা ছোট একটা সিলিন্ডারের মতো জিনিস নিয়ে মুখের মধ্যে ঢুকায় পাপ দেয়, হ্যাঁ, বাতাস নেয়। ওটা কি? ওটা হচ্ছে ইনহেলার, তাই না? এখানে অ্যারোসল, এখানে হচ্ছে সালবিটামল দেওয়া থাকে, যাদের অ্যাজমা থাকে তাদেরকে, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা যাদের থাকে তাদের এটা ইউজ করা হয়, মানে ওরা ইউজ করে। তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হোয়েন, তাহলে অ্যারোসলটা বা ইনহেলারটা কি? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হোয়েন প্যাকেজড ইন পাস্টুরাইজড ডিসপেন্সার ইজ নোন অ্যাজ অ্যারোসল অ্যান্ড ইনহেলার। অ্যারোসল ইনহেলারটা কি? তাহলে কি ডেফিনেশনে কি বলছে? এর মধ্যে অবশ্যই একটা ড্রাগ থাকবে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে, মানে ড্রাগ থাকবে। হোয়েন প্যাকেজড, কীভাবে প্যাকেজ করা হবে? একটা কন্টেনারের মধ্যে প্যাকেজ করা হবে, এবং এই কন্টেনারের মধ্যে অবশ্যই কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকা যাবে না, সিঙ্গেল ভাইরাস ব্যাকটেরিয়া থাকা যাবে না। কারণ এরা আমাদের কোথায় যাবে? এটা পাপ দিয়ে আমরা ডিরেক্ট ফুসফুসে নিব, তাই না? পাপ দিয়ে কিন্তু একটা নিঃশ্বাসের মাধ্যমে টান দিতে হয়। হ্যাঁ, মুখে, এটা হচ্ছে মুখে গিলতে হয় না, মুখ দিয়ে যেন না যায়। মুখে যদি যায় তখন ওই গার্গেল, গরম পানিতে গার্গেল করে দিতে হয়। তাছাড়া সোর থ্রট হয়, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ক্যান্ডিডিয়াসিস হতে পারে। তো যাই হোক, ওটা অন্য জিনিস। তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে থাকবে এবং এটা একটা কন্টেনারের মধ্যে নিব। সেই কন্টেনারের মধ্যে জীবাণু যেন না থাকে, এই জন্য আমরা কী করব? পাস্তুরাইজেশন করে নেব। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যারোসল এবং ইনহেলার। তো সিঙ্গেল জীবাণু থাকা যাবে না কেন? কারণ এটা ফুসফুসে যাবে। তো ফুসফুসে যদি একটা সামান্যতম একটা যদি ব্যাকটেরিয়াও যায়, তাহলে ফুসফুসের পরিবেশ এত ব্যাকটেরিয়ার উপযোগী, ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য উপযোগী, ওই ব্যাকটেরিয়াটাকে আর মারা যায় না, বা বের করাও খুব কঠিন, বের করা খুব কঠিন। এই জন্য কি, যারা অজ্ঞান হয়ে যায় তাদেরকে কি পানি খাওয়াতে নিষেধ করা হয়, তাই না? কারণ কি, ওই পানিটা ফুসফুসে চলে যেতে পারে। এখন ফুসফুসে চলে গেলে কি, পানির সাথে হাজার হাজার ব্যাকটেরিয়া ভাইরাস যেতে পারে। গেলে কি হবে? তখন ওই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ডেভেলপ করবে ফুসফুসের মধ্যে দিয়ে, নিউমোনিয়া ডেভেলপ করবে। এই নিউমোনিয়াকে বলা হয় অ্যাসপাইরেশন নিউমোনিয়া। আচ্ছা, যাই হোক, সেটা অন্য জিনিস। তাহলে অ্যারোসল হচ্ছে অ্যাক্টিভ, অ্যারোসলের ডেফিনেশনটা কি, বা ইনহেলার ডেফিনেশন? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হোয়েন প্যাকেজড ইন পাস্টুরাইজড ডিসপেন্সার ইজ নোন অ্যাজ অ্যারোসল অ্যান্ড ইনহেলার। আচ্ছা, এক্সাম্পল কি? এক্সাম্পল এখানে আছে যেমন সালবিটামলের অ্যারোসল বা ইনহেলার, বেটামিথাসনের অ্যারোসল ইনহেলার। কিছু ফিচার আছে, যেমন ইনহেলার আর অলসো কল্ড পাফার্স, যেহেতু পাফ নেওয়া হয়, মুখে দিয়ে পাফ নেওয়া হয়, এই জন্য পাফার্সও বলা হয়। ইজিলি পোর্টেবল, এটা হাতে নিয়ে ইজিলি এক জায়গায় বা পকেটে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। এবং হ্যান্ডহেল্ড ডিভাইস, হাত দিয়ে ধরা যায়, হাতে ধরে যেখান থেকে হাতে নিয়ে যে কোনো জায়গায় ঘোরা যায়, পোর্টেবল। ইনহেলার রিলিজ ফিক্সড মেজার ডোজ। ইনহেলারের মধ্যে একটা ফিক্সড ডোজ থাকে, একবার চাপ দিলে ফিক্সড ডোজই আসবে, ওর বেশিও আসবে না, কম আসবে না ডোজ। হোয়েন দ্য ডিসপেন্সার ইজ প্রেশার্ড, ডিসপেন্সারে প্রেশার দিলে একটা ফিক্সড ডোজই আসবে। রিকোয়ার কোঅর্ডিনেশন অফ ব্রেথ, এটা অবশ্যই একটা এটা পাপ দিয়ে শুধু রেখে দিলে হবে না, অবশ্যই নাক দিয়ে টানতে হবে, একটা নিঃশ্বাস নিয়ে টানতে হবে, পাপ দেওয়ার পর নিঃশ্বাস নিয়ে টানতে হবে, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। এবং মুখে এটা যাওয়া যাবে না, হ্যাঁ, গিলা যাবে না, এটা হচ্ছে টানতে হবে। এবং তারপরে গরম পানিতে গার্গেল করে দিতে হবে, তাছাড়া কিন্তু এখানে একটা ক্যান্ডিডিয়াসিস হওয়ার সম্ভাবনা থাকে। মুখে যে আমাদের রেসপিরেটরি, মুখের কাছে যে ওরাল ক্যাভিটিতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, এই অ্যারোসলের সাথে, এই সালবিটামলের সাথে সাধারণত স্টেরয়েড জাতীয় কোনো থাকে, যেমন বিউডেসোনামাইড, হ্যাঁ, বা ববেটাসন, মমেটাসন, এগুলো কোনো একটা স্টেরয়েড থাকে।
যেটা ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তো যার ফলে ওখানে ক্যান্ডিডিয়াসিস হওয়ার চান্স থাকে। অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া ক্যান্ডিডা তখন ডেভেলপ করে ক্যান্ডিডিয়াসিস হওয়ার চান্স থাকে। এই জন্য গরম পানিতে গার্গেল করে ফেলে দিতে হয়, কুলি করে ফেলে দিতে হয়। আচ্ছা, গড় করে ফেলে দিতে হয়। আচ্ছা, রিকোয়ার কোঅর্ডিনেশন অফ ব্রেথ। তাহলে এই পাফারের সাথে অবশ্যই একটা মানে পাফ দেওয়ার পরে, ইনহেলার দিয়ে পাফ দেওয়ার পর অবশ্যই একটা ব্রেথের কোঅর্ডিনেশন থাকা লাগবে। দেয়ার টু টাইপস, দুই ধরনের ইনহেলার থাকে। একটা হচ্ছে মিটার্ড ডোজ ইনহেলার, যেটা মিটার করা থাকে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যায়, সেটা মিটার ডোজ ইনহেলার, এটা বেশি ব্যবহৃত হয়। আর ড্রাই পাউডার ইনহেলার, এটা সাধারণত ওইভাবে ইনহেলেশনের জন্য ইউজ করা হয় না। তো ড্রাই পাউডার ইনহেলারটা কি? ডেলিভার মেডিসিন ইন পাউডার ফর্ম বাট ইট ডাজ নট স্প্রে আউট। এটা স্প্রে আউট করে সাধারণত ইউজ করা হয়। এমডিআই বা মিটার্ড ডোজ ইনহেলারটা বেশি ব্যবহৃত হয়। এটা কি? এটা মোস্ট ফ্রিকুয়েন্টলি প্রেসক্রাইব করা হয়, লাইক মিনি অ্যারোসল ক্যানের মধ্যে এটা দেওয়া হয়, এবং দিস ডিভাইস পুশ আউট এ প্রি মেজার্ড স্প্রে অফ মেডিসিন। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মেজার করা আগে থেকে থাকে, ওই অ্যামাউন্টটাই একটা পাপ দিলে একটা ওই অ্যামাউন্টেই বের হয়ে আসে। আচ্ছা, নেবুলাইজারটা কি? নেবুলাইজার আর অ্যারোসল দুটাই কিন্তু ইনহেলেশনে নেওয়া হয়, কিন্তু নেবুলাইজার আর অ্যারোসলের মধ্যে পার্থক্য কি? অ্যারোসলে আমরা গ্যাসই দিলাম, সেই গ্যাসটা যেটা দিছি সেটা ড্রাগ হিসেবে ইউজ হচ্ছে, এবং ওই ড্রাগটা গ্যাসটা গ্যাস হিসাবেই ছিল, গ্যাসটাই আমি দিছি, কোনো চেঞ্জ করিনি। আর নেবুলাইজারের ক্ষেত্রে কি? আমাদের একটা তরল পদার্থ যদি ফুসফুসে দেওয়ার প্রয়োজন পড়ে বা ইনহেলেশনে দেওয়ার প্রয়োজন পড়ে, তো আমি তরল পদার্থ দিতে পারবো না ফুসফুসে, দিলে কি হবে? চকিং হবে, পেশেন্ট মারা যাবে, তাই না? তো আমি তরল দিতে পারবো না, ফুসফুসে যে চকিং হবে, কাশি হবে, পেশেন্ট মারা যাবে। তো ওই তরলটাকে আমি গ্যাস করে তারপরে ফুসফুসে দিব, সেটাই হচ্ছে নেবুলাইজার। যে যন্ত্রের মাধ্যমে তরলকে গ্যাস করে আমরা ওরা ইনহেলেশনের মাধ্যমে দিই, সেটা হচ্ছে নেবুলাইজার। ইট ইজ এ কনভার্টার অফ এ সলিউশন অফ এ ড্রাগ to an aerosol for inhalation to deliver higher doses of drug to airways. এয়ারওয়ে তখন যদি আমি তরলকে আমি গ্যাস করে দিই, তাহলে হায়ার ডোজ যাবে ফুসফুসের মাধ্যমে। ইট ইজ এ কনভার্টার অফ এ সলিউশন অফ এ ড্রাগ to an aerosol for inhalation to deliver higher doses of drugs to airways. এক্সাম্পল কি? সালবিউটামল, ইপ্রাট্রপিয়াম বা ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড। এর কিছু ফিচার আছে, যেমন কনভার্টস এ সলিউশন অফ এ ড্রাগ টু অ্যান অ্যারোসল অফ ইনহেলেশন। ইনহেলেশনের জন্য একটা সলিউশনকে, তরল পদার্থকে এ হচ্ছে কি করতে পারে? অ্যারোসল করে দিতে পারে, এবং ডেলিভার হায়ার ডোজেস অফ ড্রাগস টু দ্য এয়ারওয়েজ। এয়ারওয়ে হায়ার ডোজেস অফ ড্রাগ, বেশি ডোজ দিতে পারবে এয়ারওয়ে। নেবুলাইজার্স আর ইলেকট্রনিক ডিভাইস, এগুলো অনেকটা নেবুলাইজার্স যেটা, সেটা ইলেকট্রনিক ডিভাইস। আর অ্যারোসল সাধারণত ইলেকট্রনিক ডিভাইস না, এটা হচ্ছে ম্যানুয়ালি ইউজ করা হয়, হাত দিয়ে চাপ দিয়ে ইউজ করা হয়। আর নেবুলাইজার এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, এটা কারেন্টের কানেকশন দিতে হয়, এবং এটা পোর্টেবল না, হাতে নিয়ে ঘুরে বেড়া যাবে না, পকেটে নিয়ে ঘুরে বেড়া যাবে না। এটার সাইজটা একটু বড়। ইফেক্টিভ ইন প্যাশেন্ট উইথ সিভিয়ার ব্রেথিং ডিফিকাল্টি, যাদের সিভিয়ার ব্রেথিং ডিফিকাল্টি হয়, যেমন অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক যখন হবে, তখন খুব দ্রুত নেবুলাইজ করা লাগবে। খুব দ্রুত নেবুলাইজ করলে সালবিউটামল দিয়ে অক্সিজেন মাস্ক দিয়ে নেবুলাইজ করলে মোটামুটি ও হচ্ছে অক্সিজেন মাস্ক প্রথমে দিতে হবে, দিয়ে স্বাভাবিক হলে তখন নেবুলাইজ করতে হবে, 30 মিনিট পর নেবুলাইজ করতে থাকতে হবে, এবং যতক্ষণ স্বাভাবিক না হবে। এটা খুবই ইফেক্টিভ। হ্যাঁ, ইফেক্টিভ ইন প্যাশেন্ট উইথ সিভিয়ার ব্রেথিং ডিফিকাল্টি। গ্যাসেস ইন সিলিন্ডার, আমরা অনেক সময় সিলিন্ডারের কিছু গ্যাস আমরা পেশেন্টকে দিই, যেমন অক্সিজেন গ্যাস, নাইট্রাস অক্সাইড, N2O, কার্বন ডাইঅক্সাইড, এগুলো ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য ইউজ করা হয়। অক্সিজেন, ওই যে কারো শ্বাসকষ্ট হচ্ছে তখন অক্সিজেন দেওয়া হয়। হ্যাঁ, N2O এটা অপারেশন থিয়েটারে ইউজ করা হয়। কার্বন ডাইঅক্সাইড এটাও অনেক সময় ইউজ করা হয়। ড্রাগের, এই যে আমরা ড্রাগের ইনফরমেশনগুলো পাচ্ছি কোথা থেকে পাচ্ছি? ড্রাগ কম্পেন্ডিয়া থেকে পাচ্ছি। ড্রাগ কম্পেন্ডিয়া, এগুলো আমরা প্রথম অধ্যায়ে পড়েছি ড্রাগ কম্পেন্ডিয়া থেকে। ড্রাগ কম্পেন্ডিয়ার মধ্যে কী কী আছে? ফার্মাকোপিয়া আছে, ফর্মুলারি আছে, টেক্সট বুক আছে, জার্নালস আছে, লিফলেট অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ আছে, কিছু ইনফরমেশন আমরা ইন্টারনেট থেকে নিই। আচ্ছা, এরপরের আইটেম আমরা সামনের দিন পড়বো ইনশাআল্লাহ। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রুট আছে, ওটা পড়বো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।